আমি আমার বোনের শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। মনে হচ্ছে আমি ভেতরে গেলে যদি সব কিছু বদলে যায়। হঠাৎ একটা পিচ্চি মেয়ে এসে আমাকে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? না মামুনি, আসলে এটা আমার আপুর শ্বশুর বাড়ি। কাল আমার আপুর বিয়ের 6 বছর পূর্ণ হতে চলেছে। সেই অনুষ্ঠান উপলক্ষে আমি এসেছি। আপনি ওই পার্টিতে এসেছেন? হ্যাঁ, ওর একটা মেয়ে আছে, নাম নিহিরিকা, আমার আপুর একমাত্র মেয়ে। তুমি কে? তোমার নাম কি? আমি নিহারিকা মামুনি, তোমার আপুর একমাত্র মেয়ে। আমি তোমায় ছবিতে অনেক দেখেছি, আজ সামনে থেকে দেখে নিলাম। মেয়েটার কথা শুনে অনেক অবাক হলাম। ও ছবির আমিকে আর বাস্তব আমিকে কত সহজে মিলিয়ে ফেলেছে। আপুর আর রক্তিমের মেয়ে, অনেক সুন্দর দেখতে। এতক্ষণে খেয়াল করে দেখলাম নিহারিকা খানিকটা আপুর মতো দেখতে হলেও চোখ দুটো রক্তিমের মতো দেখতে। নিহারিকাকে কোলে তুলে নিয়ে বললাম, তুমি তাহলে আমার নিহিমা? হুম, আমি তোমার নিহিমা। এইবার বলো, আমার জন্য চকলেট এনেছো? আর এত দেরি করে কেন আসলে বলো তো? সব পরে বলবো বুড়ি, তোমার জন্য চকলেট এনেছি, এগুলো আগে বের করি। একটু নিচে নামো, কেমন? নিহারিকাকে নিচে নামিয়ে দিয়ে ব্যাগ থেকে কিছু চকলেট দিলাম। আসার সময় ওর জন্য নিয়ে এসেছিলাম। চকলেট দিতে ওকে বললাম, আচ্ছা তোমার মা, নানা, নানু ওনারা কোথায়? মেয়ে উত্তর দিল, সবাই বাড়িতে আছে, তুমিও যাও, আমি আসি, আমার ফ্রেন্ডরা আমার জন্য অপেক্ষা করছে। বাই বাই খালামণি। এই নিহি, দাঁড়াও দাঁড়াও, বাড়ির কোথায় আছে ওরা, বলে তো যাও। না বলে নিহারিকা চলে গেল। এখন কি হবে? একা একা হাঁটা ধরলাম। অনেক বদলে গেছে বাড়িটা। আগে একতলা বাড়ি ছিল, এখন দোতলা করেছে, ছাদও আছে। আপু তিল তিল করে ওর সংসার গড়ে তুলেছে। না বলে নিহারিকা চলে গেল। এখন কি হবে? একা একা হাঁটা ধরলাম। অনেক বদলে গেছে বাড়িটা। আগে একতলা ছিল, এখন দোতলা করেছে, সাথে ছাদও আছে। আপু তিল তিল করে ওর সংসার গড়ে তুলেছে। ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে, জানি না আগে কি হবে। গুটি গুটি পা করে এগিয়ে যেতে লাগলাম। উদ্দেশ্য দোতলা বাড়িটা। কিছু দূর হাঁটার পর সামনে একজনকে দেখে একটা অস্থিরতা কাজ করছে। সামনে রক্তিম দাঁড়িয়ে আছে, আমার বোনের স্বামী রক্তিম। রক্তিম আমায় দেখে মলিন হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো তানু? সেই পুরনো কণ্ঠস্বর কানে ভেসে এলো। নিজেকে সামলে মুচকি হেসে প্রতি উত্তরে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি রক্তিম ভাইয়া, তুমি কেমন আছো? আপু কেমন আছে? আপু, আব্বু, আম্মু সবাই কেমন আছে? আরে আস্তে আস্তে তানু, এক এক করে জিজ্ঞেস করো। তুমি দেখি সেই আগের মতো পিচ্ছি তানুই রয়ে গেছো। কি যে বলেন না ভাইয়া, বাদ দেন তো আগের কথা। আপু, আব্বু, আম্মু কোথায় আছে সেটা আগে বলেন। সবাই দোতলায় আছে, কালকের অনুষ্ঠানের পরিকল্পনা করছে। চলো তোমাকে সেখানে নিয়ে যাই। চলেন। রক্তিম আগে হাঁটছে আর আমি তার পিছনে। বাড়িটা, বাড়ির মালিক। বোনেরা বোনেরা, তোমাদের ঝগড়া মিটিয়ে নাও, আমি তোর জন্য খাবার তৈরি করি। আম্মু চলে গেল রান্নাঘরে। আমি আপুর কাছে গিয়ে মাথা নিচু করে বললাম, আমার সাথে কথা বলবি না আপু? এমনি আমার আপু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম আপুকে। আপু কান্না করছে আর বলছে, তুই কেমন বোন? আমি কি করলাম? তুই সেই আমার বিয়ের পরের দিন ঢাকা চলে গেলে আর আসার নাম নেই। আমার ছবির পাশে তোকে দেখে কান্না পেত, কান্না না করে তোর কাছে ফোন দিতাম, আর তুই কথা না বলে আমাকে ব্যস্ততা দেখাতি। সরি যে আপু, সত্যি অনেক ভুল হয়ে গেছে। সরি রে, মাফ করে দে আমারে এবারের মতো। হ্যাঁ, তুমি শুধু ভুল করবে আর আমি বড় বোন হয়ে তোমাকে খালি ক্ষমা করে দিব, তাই না? ঠিক আছে, করিস না। আচ্ছা এসব বাদ দেস না।
তোর মেয়েটা কিন্তু তোর মতোই বুদ্ধিমান জানিস। আমি ওকে না চিনলেও ছবি দেখে আমাকে ঠিকই চিনে ফেলেছে ও। দেখা হয়েছে তাহলে তার খালামণির সাথে? হ্যাঁ, অনেক মিষ্টি, পুরো তোর মতো দেখতে। রক্তিমের সাথে দেখা হয়েছে? না। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি আম্মুর কাছে যাই। হুম। আচ্ছা বাবা কোথায়? আব্বুও বাসায় গেছে, আব্বুর বন্ধুর ছেলে নাকি আসবে, এখানে একটা কি কাজ করছে। ও, তাহলে আমি তোর ওয়াশরুমটা ব্যবহার করি? ওকে, কর। আপু চলে গেল আম্মুর কাছে। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আপুর রুমের বারান্দায় গেলাম। অনেক সুন্দর পরিবেশটা, মৃদু মৃদু বাতাস, বেলি ফুলের সুবাস। অনেকদিন পর এইরকম একটা পরিবেশ উপভোগ করছি। বাগানের দিকে তাকাতে তাকাতে দেখলাম রক্তিম আর নিহারিকার মেয়ে বাবা কি সুন্দর খেলছে। রক্তিমকে দেখে কেউ বলবে না রক্তিম আমার বোনের সাথে অসুখী। শুধু শুধু আমাকে বিভ্রান্ত করার জন্য ওইভাবে বলল। ও জানে ওই রকম কথা বললে আমি ওর প্রতি ইমোশনাল হব না। ওর সাথে প্রথম যেদিন দেখা হয় সেই দিন রক্তিমও ইমোশনাল হয়ে কথা বলেছিল। সেদিন ছিল বসন্ত উৎসব। আমি আমার আপুর সাথে ওর কলেজে গিয়েছিলাম। সেদিন ওর আর আমার প্রথম দেখা। তখন আমি 10ম শ্রেণীর ছাত্রী, আর রক্তিম এবং আপু ছিল ক্লাসমেট। চুপচাপ আপুর সাথে বসেছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমাকে লাল রং দিয়ে মুখটাও লাল করে দেয়। এতে আমি অনেকটা রেগে গিয়ে পিছনে তাকিয়ে দেখি একটা ছেলে অনেক লম্বা, মুখটাও আমার মতন লাল হয়ে গেছে। অনেক রাগ নিয়ে পিছনে তাকালাম, কিন্তু তাকে দেখে আমার রাগ একদম পানি হয়ে গেছে। 6 ফুট লম্বা হবে ছেলেটার, সারা শরীর লাল রং, এ মাখামাখি কালো চুলগুলো লাল আবির দেওয়ার কারণে লাল হয়ে গেছে। গাল, মুখ, গলায় লাল আবির মেখে একাকার। তবুও আমি ছেলেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেলাম। আমার মনে হলো আমার সামনে কোনো মানুষ দাঁড়িয়ে নেই, একটা লাল রঙা আস্ত এলিয়েন দাঁড়িয়ে আছে। রক্তিমকে এইভাবে দেখে আমি উচ্চস্বরে হাসতে লাগলাম। কেউ আমার হাসি দেখে মনে করবেন আমি রক্তিমের উপর রাগ করেছি। আমার হাসি শুনে রক্তিম বলল, সরি মিস, আসলে আমি চোখে দেখতে পাই নাই, তাই ভুল করে আপনাকে আবির দিয়ে দিয়েছি। মনে মনে ভাবলাম ছেলেটা অন্ধ আর তাকে নিয়ে আমি হাসাহাসি করছি। তাই আমি উল্টো ক্ষমা চাওয়ার জন্য বললাম, আপনি কেন সরি বলছেন? আমি আপনাকে নিয়ে মজা করছি না জেনে দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি সত্যিই দুঃখিত, সরি সরি সরি। ঠিক আছে, এতবার সরি বলতে হবে না, আমি চোখে দেখতে পাই। তুমি আমাকে নিয়ে হাসাহাসি করছো, তাই ছোট্ট একটা শিক্ষা দিলাম, যাতে আর কখনো কারোর সাথে এমন করতে না পারো। সেই দিন রক্তিম আমায় ইমোশনাল ব্ল্যাকমেইল করে ঠিকই সরি বলিয়ে নিয়েছিল। আমি বুদ্ধিশুদ্ধি কম তাই বলেছিলাম। আজ প্রায় 6 বছর পর সেই ইমোশনাল ব্ল্যাকমেইল। নিজের অজান্তেই রক্তিমকে দেখে অতীতের কথা মনে পড়ে গেল। কি সুন্দর করে বাবা মেয়ে খেলছে। সত্যিই রক্তিম আপুকে পেয়ে অনেক খুশি। একটা কথায় আছে, ভাগ্য বলে, যে ভাগ্যে থাকে না তাকে হাজার চাইলেও পাওয়া যায় না, আর যে ভাগ্যে থাকে তাকে চাইলেই পাওয়া যায়। আপুর ভাগ্যে রক্তিম ছিল, আর রক্তিম আর আপুর ভাগ্যে ছিল নিহারিকা। নিচে যেতে হবে, আর কত থাকবো অন্যের রুমে। নিচে যাওয়ার জন্য পিছন ফিরতেই দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না, চোখ থেকে অবাধ্য পানি পড়তে লাগলো। আমি আব্বুকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো আব্বু? ভালো মা, কেমন আছিস তুই? ভালো আছি। আব্বু বলল, তুই বুঝি তোর এই বুড়ো বাপটার উপর রাগ করে আসিস? আমি বললাম, একদম না, আমি তোমার উপর রাগ করে থাকবো কেন? বাবা বললেন, জানিস না আমার জন্যই তো তুই আজ আমাদের থেকে এত দূরে থাকিস। কে বলে? আমি তো আমার পড়াশোনার জন্য দূরে গেছি। ওইসব অতীত আজ আমার কাছে আমার আপুর পরিবারের সব কিছু উল্টাপাল্টা করে দিতে পারে। তোমাদের জন্য আমি ছেড়ে দিতে পারি, হোক তা ভালোবাসা। আব্বু আমার কথা শুনে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এই বাড়িতে তোর কষ্ট হচ্ছে, চল তুই আর আমি আমাদের বাসায় চলে যাই। না আব্বু, আমার একদম কষ্ট হয় না, এখানে সবাই আছে, তুমি, আম্মু, আপু, নিহারিকা বুড়ি, তোমরা থাকতে
আমার কষ্ট কিসের? আমার মেয়েটা দেখে খুব বড় হয়ে গেছে। হ্যাঁ, তোমার মেয়ে ঈদ শহরে থাকতে থাকতে বড় হয়ে গেছে। বাবা বলল, চল নিচে চল, তোর মা খেতে ডাকছে। আমি বললাম, হ্যাঁ চলো। আব্বুর সাথে রুম থেকে বের হয়ে খাবার টেবিলে গেলাম। আমি আর আব্বু একসাথে বসেছি। আপু নিহারিকাকে খাইয়ে দিচ্ছে, আম্মু সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। রক্তিম ছাড়া সবাই উপস্থিত। আব্বু আমাকে জিজ্ঞেস করলো, তুই কি আবার ঢাকায় চলে যাবি? আমি বললাম, চাকরিটা যখন নিয়েছি তখন তো যেতেই হবে। ও আচ্ছা। মা, তুই বল, আমাদের কি টাকা পয়সা কম? বাড়ি, জায়গা জমি সবই তো আছে। এই সব কিছু তো তোর আর নেহার। আমি বললাম, জানি আব্বু, তবে কি জানো, এই শহরটা আমার কাছে বড্ড অচেনা হয়ে গেছে। চেনা শহরের সাথে অচেনা আমি মানিয়ে নিতে পারবো না। আমার কাছে আমার ঈদ শহরের পাথরটাই চেনা। তাই ফিরে যাব, চাকরি ও তো জয়েন করতে হবে। আমার কথা শুনে আম্মু কেঁদে কেঁদে বলল, কি যে তানু, তুই ছোট থেকে এই শহরে বড় হয়েছিস, এখন তোর কাছে শহরটা অচেনা হয়ে গেছে। মাঝে মাঝে চেনা জিনিসগুলো বড্ড অচেনা হয়ে যায়। আমি বললাম। আম্মু বলল, বুঝি না বাপু, তোমাদের বাপ মেয়ের কথা থাকা লাগবে না তোর মায়ের কাছে, তুই থাক তোর চাকরি নিয়ে। আম্মু আমার কথাটা শোনো তো একটু। আম্মু কাঁদতে কাঁদতে টেবিল ছেড়ে চলে গেল। আপু ও নিহারিকাকে নিয়ে চলে গেল। আব্বুর খাওয়া শেষ করে আমাকে বলল, তাড়াতাড়ি খেয়ে আমার জন্য বাকি নাকি সারপ্রাইজ আছে। হঠাৎ পিছন থেকে চিকন কণ্ঠে কেউ বলে উঠল, কেমন আছিস তানু পাখি? কণ্ঠটা চেনা চেনা হলেও চিনতে পারছি না। পিছনে ফিরে দেখি হিমু ভাইয়া এসেছে। হিমু ভাইয়া? আপু আর রক্তিম সেম ক্লাস ছিল। হিমু ভাইয়া আব্বুর বন্ধুর ছেলে। সেই থেকে আমাদের সাথে পরিচয়। আমাকে সবসময় তানু পাখি বলে। হিমু ভাইয়াকে বললাম, ভাইয়া আপনি 1 মিনিট দাঁড়ান, আমি হাতটা ধুয়ে আসি। বেসিন নিয়ে হাত ধুয়ে এসে ভাইয়াকে নেই, তখনই পিছন থেকে একজোড়া হাত আমার চোখ দুটো ধরে ফেলে। এ ছোঁয়া আমার বড্ড চেনা, তাই বললাম, দেখেন ভাইয়া, আমি কিন্তু আপনার ছোঁয়া এখনও চিনি। ভাইয়া আমার চোখ দুটো ছেড়ে দিয়ে সামনে এসে বলল, জানি তো আমার তানু পাখি আমার ছোঁয়া কখনোই ভুলতে পারবে না। আমি বললাম, আপনি তো সব জেনে বসে আছেন। চল তুই আমার সাথে ছাদে, তোর সাথে অনেক কথা আছে। আব্বু আম্মুর সাথে আগে দেখা করে নেন, পরে দেখা করা যাবে, কিন্তু তুই ওবারের মতন যদি এই শহরে না বলে পাড়ি জমাস তাহলে খবর আছে। আমি বললাম, পাড়ি তো জমাতেই হবে। চল তো আগে ছাদে চল। আমি বললাম, হ্যাঁ চলেন। হেমু ভাইয়ের সাথে ছাদে চলে এলাম। ছাদে 2টা চেয়ার রাখা। আমি একটা চেয়ারে বসে পড়লাম আর হিমু ভাইয়া আমার সামনাসামনি দাঁড়িয়ে আছে। শান্ত গলায় আমাকে জিজ্ঞেস করলো, ফোন দিলে ফোন তুলিস না কেন তুই? আমি বললাম, এমনিতেই ভালো লাগে না। রক্তিমকে ভুলতে যখন পারবি না, তখন নেহার সাথে কেন নিজের বিয়েটা ঠিক করে দিলি? আমি বললাম, জানো তো হিমু ভাইয়া, ছাদের এই পরিবেশে একটা গান হলে বেশ অসুবিধা হতো না, কি বলো তুমি? হিমু ভাইয়া বললেন, কথা ঘোরানোর একদম চেষ্টা করবি না তুই, জানিস আমি এই অভ্যাস একদম পছন্দ করি না। আমি বললাম, জানো তো আপু রক্তিমকে খুব ভালোবাসে। হিমু ভাইয়া বললেন, আর তুই তুই কি করিস? আমি বললাম, আমি ভালোবাসতাম না, ভালোবাসলে আঁকড়ে ধরে রাখতে হয়, আমি তো আঁকড়ে ধরে রাখতে পারলাম না। অন্যের কাছে ইচ্ছে করে ছেড়ে দিলে সেইটা আর আঁকড়ে ধরা যায় না। আমি বললাম, আপু সত্যিই রক্তিমকে খুব ভালোবাসতো। আমি বললাম, আমি বাচ্চা মেয়ে না তানু, আমি সব বুঝি, কে কাকে কতটা ভালোবাসে। কথাটা বলে ছাদ থেকে হিমু ভাইয়া চলে যায় আর আমি ছাদে বসে থাকলাম। একটা গান হলে ভালো হতো। ঠিক তখনই হিমু ভাইয়া গিটারে টুংটাং শব্দে সুর তুললেন। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই, মেঘলা হয়ে যাক আরও 5টা 12 মাস, কেন বিকেলবেলাতে তুই আমার হয়ে যাস, শুধু তুই আর চাই না কিছু। মন এই মন অলিতে গলিতে ঘুরে আর কুড়ায় অভিমান, এই মন আকাশে বাতাসে খেলে আর গায়ে ঘুম পাড়ানোর গান, মেঘলা হয়ে যাক আরও 5টা 12 মাস, কেন বিকেলবেলা
তুই আমার হয়ে যাস। শুধু তুই, আর কিছুই চাই না কিছুই, শুধুই তুই, আর কিছু চাইছি না কিছুই। সত্যি হিমু ভাইয়ার থেকে আমি যা যা চেয়েছি সবসময় ঠিক তাই দিয়েছে। এখন যখন রেগে গিয়ে চলে গেল, পরে এসে কিন্তু গানটা ঠিকই গাইল। এইসব ভাবতে ভাবতে ছাদে আলো জ্বালানো হলো, চারিদিকটা অন্ধকারের হলেও স্নিগ্ধ পরিবেশ। হঠাৎ হিমু ভাইয়া আমায় বলল, জানিস তানো, এই সিদ্ধ পরিবেশে তোকে পুরো একটা মায়াপরি লাগছে। হিমু ভাইয়ের কথায় আমি উচ্চস্বরে হাসতে লাগলাম। হাসতে হাসতে বললাম, ভাইয়া আপনি আসলেই একটা উন্মাদ মানুষ। ভাইয়া বললেন, কেন তোর এই কথাটা মনে হলো বলতো? আমি বললাম, মানুষ মায়াবতী বলে, আর আপনি এই সিদ্ধ পরিবেশে এই আমার মতো কালো একটা মেয়েকে মায়াপরি বলছেন। ভাইয়া বলল, তুই জানিস তোর এই চেহারাটা আমার খুব প্রিয়। আমি বললাম, নিচে যাচ্ছি ভাইয়া। হিমু ভাইয়াকে বলে নিচে আমার রুমে চলে এলাম। আপু বোয়াকে দিয়ে আগেই সব কিছু পাঠিয়ে দিয়েছিল। ছাদে থাকতে আমার আরও ইচ্ছা করছিল না, কিন্তু হিমু ভাইয়ার মায়াপরি কথাটা শুনে কেমন একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। চোখ বন্ধ করে ডুব দিলাম অতীতে। সেদিনের পর থেকে রক্তিমের সাথে দেখা আর কথা হতো। সম্পর্কটাও আপনি থেকে তুমিতে এসেছে। বাসায় এসে আমার কথা জিজ্ঞেস করলে আমিও সাথে সাথে তার সামনে হাজির হতাম। অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল। মাঝে মাঝে মনে হতো ভালোবেসে ফেলেছি। সবসময় আমাদের বাড়িতে আপুর সাথে আসতো। সেদিনও এসেছিল, কিন্তু আপুর সাথে না, হিমু ভাইয়া আর রক্তিম এসেছিল। বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছি। বৃষ্টির পানি হাত দিয়ে স্পর্শ করব, ঠিক তখন রক্তিম এসে আমায় বলল, তানু আমি তোমার সাথে বৃষ্টি উপভোগ করতে পারি? আমি বললাম, হ্যাঁ। তানু উনি বলল, কেমন আছো? আমি বললাম, ভালো। আমার কথা জিজ্ঞেস করবা না? আমি বললাম, কি? রক্তিম বলল, আমি কেমন আছি? দেখাই যাচ্ছে ভালো আছেন। যখন দেখতে পাচ্ছি জিজ্ঞেস করার কি আছে? তোমার সাথে আমি কখনো কথায় জিততে পারবো না। তোমার জন্য একটা উপহার আছে। আমি বললাম, কি? একটু দাঁড়াও, আসতেছি। আমাকেও রক্তিম অপেক্ষা করতে বললে বারান্দা থেকে চলে এলো। আমি আমার মতো বৃষ্টি দেখায় ব্যস্ত। হঠাৎ মনে হলো রক্তিম আমাকে বলছে, তোমাকে আমি কিছু বলছি, তানি তুমি শুনছো নাকি? রক্তিমের কথায় পিছনে ফিরে দেখলাম 6 ফুট লম্বা ফর্সা ছেলেটা একগুচ্ছ কদম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে, তানু আমি তোমাকে সবসময় চাই, আমার পাশে একজন ভালোবাসার মানুষ হিসেবে। এই রকম ঝুম বৃষ্টিতে তোমাকে সঙ্গী হিসেবে চাই, মেঘলা দিনে আমার চায়ের সঙ্গী হিসেবে চাই। আমি ভালোবাসি আমার মায়াবতীকে। আমার মায়াবতী কি আমাকে ভালোবাসবে? রক্তিমের কথায় আমি বললাম, আমার আপু আপনাকে খুব ভালোবাসে, কিন্তু আমি তোমায় ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি না। ও বলল, কেন? আমি বললাম, আমি তোমাকে তার জবাবদিহিতা দিতে বাধ্য নই। ও বলল, তানু তুমি আমার কথাটা শোনো। আমি বললাম, রাজি হয়ে যাও। মানে কি? আপুকে বিয়ে করতে রাজি হয়ে যাও। অনেক ভালোবাসে তোমায় আপু। আর এখানে তো আমি তোমায় ভালোবাসি না, আমি তোমায় ভালোবাসি নেহাকে না। আর আমি সবসময় আমার বন্ধুর মতো দেখে এসেছি নেহাকে। আমাকে ভালোবাসো। অনেক। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি কোনো চিন্তা করো না। তুমি নেহাকে বুঝিয়ে বলবা। আমি জানি তুমি ও আমায় ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। আমি চাই তুমি আপুকে বিয়ে করো, আর আমি তোমাকে ভালোবাসতেই পারবো না। রক্তিমকে কথাটা বলে চলে এলাম বারান্দা থেকে। আসার সময় হিমু ভাইয়াকে দেখলাম দাঁড়িয়ে আছে। হিমু ভাইয়া আমার চোখের পানি দেখে জিজ্ঞেস করছে, কিরে কি হয়েছে? আমি মাথা নেড়ে না বললাম। এক দৌড়ে রুমে চলে আসলাম। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। মনে হচ্ছে চিৎকার করলে সবাই জেনে যাবে। আমার কষ্ট হচ্ছে। আমি চাই না কেউ আমার কষ্টের কথা জানুক। রক্তিম আমার কথা রেখেছিল, আপুকে বিয়ে করেছিল। আপু যেদিন আমাদের বাসা থেকে চলে যাবে সেদিন আপু খুব খুশি ছিল। আমার মাথায় হাত রেখে বলেছিল, ভালো থাকিস, জানি না কবে আসব। এখন আর তোর সাথে কেউ ঝগড়াও করবে না, ঠিক মতো খাওয়া দাওয়াও করিস, আব্বু আম্মুর খেয়াল রাখিস। আপু বিয়ের পরের দিন আমি ঢাকায় চলে আসি। তখন ইন্টারের প্রথম বর্ষে পড়াশোনা করি। একটু একটু করে নিজেকে সামনে নিয়ে শুরু করি নতুন একটা জীবন। কিন্তু দিন শেষে কষ্টগুলো ভাগাভাগি করার মতো কেউ থাকতো না। রাত হলে একাকিত্ব আমায় ঘিরে রেখেছে। পুরনো কথাগুলো মনে পড়লে একটা চাপা কষ্ট হয়।
হয়তো না পাওয়ার কষ্ট। সেদিন খুব করে বলতে চেয়েছিলাম, আমি তোমায় ভালোবাসি, তোমাকে আমার জীবনের প্রত্যেক মুহূর্তে চাই। সেদিন বলা হয়নি, কখনো বলা হবেও না। তোমায় ভালোবাসি, ঘুমের প্রয়োজন, অনেক নির্ঘুম রাত কাটিয়েছি। আর না নির্ঘুম রাত, শুধু কষ্ট জানে, কষ্ট লাঘব করতে জানে। বিছানায় শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি মনেই নেই। সকাল রোদের আলো চোখে পড়তে দেখি হিমু ভাইয়া জানালার পর্দা সরিয়ে দিচ্ছে। রক্তিম ভাইয়া আমাকে বলল, জানিস তানু, ও রোদের আলো তোর ওপর পড়লে তোকে কত সুন্দর লাগে। জানার দরকার নেই ভাইয়া, আমার আর ঝলমলে রোদ বৃষ্টি ভালো লাগে না। কেন? কিছু প্রশ্নের উত্তর হয় না। বল না। আমার আকাশ মেঘ ঝুমেছে, বৃষ্টি নামবে খুব। তোমার রোদ ঝলমলে, আমার আকাশ চুপ। চুপ কেন? কিছু কথা অজানা থাকুক না, সব জেনে নিলে পরে কি জানবি। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নিচে আয়, সব কিছুর আয়োজন করতে হবে। ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ না হয়ে গোসল করে বের হলাম। আয়নার সামনে বসবো, তখন রক্তিমের কণ্ঠ শুনতে পাই। তুমি কি ফ্রি আছো তানু? রক্তিমের কণ্ঠ শুনে পিছনে তাকালাম। কালো রঙের একটা শার্ট পরেছে। কালকে ও কালো রঙের একটা শার্ট পরা ছিল, তাই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি কালো রঙের সাথে সখ্যতা করে তুলেছ? ও বলল, আমি কি ভিতরে আসব? আমি বললাম, হ্যাঁ আসো। রক্তিম ভেতরে আসলো, আমাকে বলল, তোমাকে সবাই নিচে যেতে বলেছে। আমি বললাম, আসলে কি বলো তো, মানুষটাকে তো আর পেলাম না, তাই তার প্রিয় রঙের সাথে সখ্যতা করে নিলাম। কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। না পাওয়ার যন্ত্রণা সহ্য করা বড্ড দুষ্কর। রক্তিম কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। আমিও তৈরি হয়ে নিচে গেলাম। সবাই হাজির। রক্তিম নিহারিকাকে খাইয়ে দিচ্ছে। আপু আম্মু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আব্বু আর হিমু ভাইয়া গভীর কথায় মগ্ন। আমাকে দেখে নিহারিকা বলল, খালামুনি তুমি আমার সাথে বসো। নিহারিকার কথায় আমি ওর পাশে বসি। হিমু ভাইয়া ও আমার পাশে বসে খেতে লাগলো। আব্বু চেয়ারে বসে বলল, আমি তানুর বিয়ে ঠিক করেছি। আব্বুর কথায় আমি অনেকটা অবাক হলাম। তাই আব্বুকে বললাম, এসবের মানে কি বাবা? কেন, আমি কি ভুল কিছু বলেছি? তোমার তো বয়স কম হয়নি। আমি বললাম, আব্বু আমি এখনো বিয়ে করতে চাই না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বাবা বললেন। আব্বুর উপরে রাগ দেখিয়ে রুমে চলে এলাম না খেয়ে। আব্বুর কথায় আমি অনেকটা অবাক হলাম, রাগও উঠলো। তাই আব্বুকে জিজ্ঞাসা করলাম, এইসবের মানে কি? আমি তোমার বিয়ে ঠিক করেছি, তুমি বিয়ে করবে না? কিন্তু আব্বু আমি এখন বিয়ে করতে চাই না। তোমার মতামত আমি জিজ্ঞেস করিনি। আব্বু আর আমি কথার ওপর কিছু বললাম না। খাবার টেবিল থেকে না খেয়ে রুমে চলে এলাম। রুমে এসে বিছানায় বসে ভাবতে লাগলাম, যে আব্বু আমার কথা ভেবে আমাকে সবার থেকে দূরে পাঠিয়ে দিল, আমার পড়াশোনা যেন ভালো করে হয়, নিজের পায়ে দাঁড়াতে পারি, সে আব্বু কিনা আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলল। আবার আমাকে বিয়ে করার জন্য বলছে। আপুর কথা শুনে আমার ভাবনার ধ্যান ভাঙল। আপু আমার কাঁধে হাত রেখে বলছে, আব্বুর কথায় কিছু মনে করিস না। তুই তো জানিস আব্বু হঠাৎ সব কিছু করে ফেলে, কাউকে কিছু জানাতে চায় না। তার জন্য আমার বিয়ে ঠিক করে ফেলবে? আমাকে না বলে আমার বিয়ে ঠিক করে ফেলবে? আপু আমি আজই ঢাকা ফিরে যাব। তানু পাগলামি করিস না, কালকে আসলি আর আজই চলে যাবি? আমি পাগলামি করছি না, আব্বু পাগলামি করছে, আর তোমরা সবাই প্রশ্রয় দিচ্ছ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ আগে, দেখ তোর ছেলেটা পছন্দ হয় কিনা। যদি তোর ভালো লাগে তাহলে আমরা সবাই আব্বুকে আচ্ছা বলে দিব, আর ভালো না হলে আব্বাকে বকা দিব। আপু তুমিও আব্বুর সাথে আছো? আচ্ছা রাগ করতে হবে না, আমি তোর পক্ষে আছি, এবার চল খেতে চল। আমি বললাম, আমার খিদে নেই। দেখ তানু, আজ বাসায় একটা খুশির দিন, আর সেখানে তুই যদি না খেয়ে মুখ ভার করে রাখিস, আমাদের কি ভালো লাগবে বল? সত্যিই তো, আজ আপু রক্তিমের 6 বছরের বিবাহ বার্ষিকী, যেখানে আমার অসমাপ্ত অপ্রকাশিত ভালোবাসা 6 বছর। আমি যদি মুখ ভার করে থাকি তাহলে আমার আপুটাও কষ্ট পাবে। তাই মুচকি হেসে আপুকে বললাম, আমি একদম মন খারাপ করে থাকবো না। তোরা যদি আমার পাশে থাকিস তাহলে এক চুটকি দিয়ে আব্বুর ঠিক করা বিয়ে ভেঙে দিতে পারে। আপু আমার কথা শুনে হেসে দিল। এ হাসি যে
সে হাসি না অট্ট হাসে। আমিও হাসি দেখে আপুর সাথে হাসতে থাকলাম। আপু আমার হাসি দেখে আমার গালে হাত রেখে আলতো ছুঁয়ে দিয়ে বলল, জানিস তানু, তোর এই হাসিটা অনেক মিস করতাম। আগে তুই আর আমি কত হাসতাম। আমাদের হাসি দেখে পাশের বাড়ির মেয়েগুলো হিংসে করতো আর বলতো, এই দুই বোন পাগল হয়ে গেছে, সারাদিন শুধু হাসাহাসি করে। ওদের কথা শুনে আমি আর তুই আরও বেশি করে হাসতাম আর ওরা জ্বলে পড়ে যেত। মনে পড়েছে, খুব করে মনে আছে। জানিস তো আপু, অতীত যত সুখের হোক না কেন, দুঃখের ছায়া তুই দেখবি। এবার চল নিচে যাই। হ্যাঁ চলো। আপু আর আমি নিচে নেমে আসলাম। আমাকে দেখে আম্মু বলল, রাগ করে কী লাভ, খেয়ে নে। খিদে নেই আমার, আমি খাবো না। দেখ তানু, রাগ করে লাভ নেই, আজ তোর আপুর একটা খুশির দিন, তুই দয়া করে কোনো ঝামেলা পাকাস নে, এখন খেয়ে নে। আমি বললাম আম্মুর কথায় খেতে বসে গেলাম। সত্যি আমার কোনো অধিকার নেই আপুর আজকের দিনটা নষ্ট করার। আপু অনেক কষ্ট করে রক্তিম আর নিহারিকা নিয়ে এই সংসার গড়ে তুলেছে, আর আজকে তাদের বিয়ের 6 বছর পূর্ণ হয়েছে। আমি চাই না সব কিছু আমার জন্য নষ্ট হয়ে যাক, তাই চুপচাপ খেতে বসে গেলাম। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন শুধু আমি আর আপু এবং আম্মু বাকি আছে। আপু আম্মু খাওয়া শুরু করে দিছে। হঠাৎ মাথায় আসলো হিমু ভাইয়ের কথা, তাই আম্মুকে হিমু ভাইয়ের কথা জিজ্ঞেস করলাম, আচ্ছা আম্মু, হিমু ভাইয়া কি খেয়ে চলে গেছে? আম্মু বলল, ও তো সবার আগে খেয়ে চলে গেল, কেন হঠাৎ হিমুর কথা বলছিস? আমি বললাম, এমনিতেই। ওরা বলল, ঠিক আছে। হিমু ভাইয়া আমায় ছাড়া একা একা খেয়ে চলে গেল। মনের ভিতর কেমন একটা খারাপ লাগা কাজ করছে। আগে যখন আমাদের বাসায় যেত আমাকে ছাড়া একদমই খেত না, আর আজ সে হিমু ভাইয়া আমায় রেখে খেয়ে চলে গেল। সবাই কেমন বদলে গেছে। তা এই তানু আমি একা বদলাতে পারলাম না। কিভাবে বদলাবো? রাত হলে অতীতের কথাগুলো তাড়া করে বেড়াতো। নিজেকে বড্ড অসহায় লাগতো। মনে হতো প্রত্যেক রাতে পুরনো ক্ষতগুলো নতুন করে জেগে উঠত। এসব কথা বলতে আর ভাবতে ভাবতে মনে হলো একবার হিমু ভাইয়ের সাথে দেখা করে আসি। যেই বলা সেই কাজ, টেবিল থেকে উঠতে যাব তখন আম্মু বলল, খাবার শেষ করে সবাই উঠবে। আম্মু, আমি গেলাম তো আর খেতে পারবো না, খেয়ে তারপর যা। না খেতে পারবো না, আমি রুমে গেলাম। আম্মুকে আর কোনো কথা বলতে না দিয়ে রুমে চলে এলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা হিমু ভাইয়ের রুমে গেলাম। দরজার সামনে গিয়ে দেখি হিমু পিছনে ফিরে কি যেন করছে। রুমে পা রাখবো তখন হিমু ভাইয়া বলল, সূর্য আজ কোন দিকে অস্ত যাবে জানিস তানু? আপনি কিভাবে জানলেন আমি আপনার ঘরে আসছি? আপনি তো পিছন ফিরে বসেছিলেন। তোর উপস্থিতি আমি টের পাই তানু। কিভাবে? কিছু কথা বলতে নেই। তা আমার রুমে কি কারণে আসা বলো আগে। এমনি আমি রাগ করে না খেয়ে চলে গেলাম, আপনি একেবারে গেলেনই না। জানিস তো সব জায়গায় সবাইকে মানায় না। বুঝি নাই। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। আরে ল্যাপটপটা অফ করেন। তুই বল, শুনছি। আপনার ক্লাসমেট রক্তিম ভাইয়া, সে বিয়ে করে ফেলেছে, একটা মেয়েও আছে। তো কি হয়েছে? তুই ফিরিয়ে দিয়েছিস বলে কি ও বিয়ে করতে পারবে না? আপনি কেন বিয়ে করেন নাই সেটা বলেন। আমার কথা হিমু ভাই একটু ভড়কে গেল। ভাইয়া হয়তো প্রস্তুত ছিল না, অথবা ভাবতে পারেনি আমি এই কথা বলবো। এবার ভাইয়া আমার দিকে ফিরে মুচকে হেসে বললেন, একটা মায়াপুরী আছে, তার জন্য অপেক্ষায় আছি। মায়াপুরীটা বড্ড নিষ্ঠুর, বুঝলে, আমাকে একদম বুঝতে চায় না। আমার থেকে শুধু পালায় পালায় থাকে। আমার মায়াপুরী বোঝে না যে তাকে কতটা ভালোবাসি। আমি আমার মায়াপুরীর অপেক্ষায় আছি। ভাইয়ার কথা কিছুই আন্দাজ করতে পারছি না, তারপরও বললাম, বুঝি না আপনার বড় বড় কথা। বললাম না, আমার মায়াপুরীটা বড্ড নিষ্ঠুর, আমাকে সে একদম বোঝে না, ঠিক তোর মতো। আমার মতো? হ্যাঁ। ভালোবাসেন? কতটুকু? এতটা ভালোবাসি যে তাকে পেলে বাহিরে না, বুকের বাঁ পাশে রাখবো। এটা তো ভালোবাসা চাই বুঝি? কেন তুই? হিমু ভাইয়া তুই বলে থেমে গেল। আমি জানি, তাই হিমু ভাইয়া রক্তিমের কথা বলতো। এখন আর রক্তিমের কথা শুনতে ভালো লাগে না। সে তো খুব ভালো আছে তার সংসার নিয়ে। আমি আর অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। তাই হিমু ভাইয়াকে বললাম, ভাইয়া কিছু কথা না চাপা দিয়ে রাখতে হয়।
জানিস রে তানু, পৃথিবীটা বড় কঠিন। এই পৃথিবীতে থাকতে হলে হাজার কষ্ট বুকে নিয়ে হাসি মুখে কথা বলতে হয়, না হলে জেনে যাবে আমি কষ্টে আছি, আর কষ্টের পরিমাণটা অনেক। বিয়েটা করে ফেল, দেখি এবার হয়তো জীবনটা গুছিয়ে নিতে হবে। আমি তোর জন্য একটা উপহার নিয়ে এসেছি, নিবি? আপনি আমার জন্য উপহার নিয়ে এসেছেন? হ্যাঁ, সব সময় তো নিয়েই আসি, এবার কেন খালি হাতে আসবো? একটু দাঁড়া, আমি নিয়ে আসছি। হিমু ভাইয়া উপহার আনতে গেল। মানুষটা সবসময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে, এবারও হয়তো কিছু একটা নিয়ে এসেছে। জানি না কি এনেছে, তবে তার উপহারগুলো সবসময় কেমন জানি স্পেশালি হয়।